নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা তোমাদের সাথে অর্থনীতি দ্বিতীয় পত্রের তার আগে আমি একটু পরিচয় দিয়ে দিই। আমি জিয়াউল কবির, সহযোগী অধ্যাপক, অর্থনীতি, নেত্রকোনা সরকারি কলেজ। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব। আজ আমি অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়টির নাম হচ্ছে মুদ্রাস্ফীতি। গত ক্লাসে আমরা মুদ্রাস্ফীতির প্রথম অংশ নিয়ে কথা বলছিলাম। আজ আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের আলোচ্য সূচিতে থাকবে মুদ্রাস্ফীতির পরিমাপ, অর্থাৎ আমরা কিভাবে মুদ্রাস্ফীতির পরিমাপ করব, মুদ্রাস্ফীতির প্রভাব, অর্থাৎ একটি দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব কতটুকু, এর ভালো মন্দ দুটি দিকে নিয়ে আমরা কথা বলবো, এবং একটি দেশের মুদ্রাস্ফীতি আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই আমরা মুদ্রাস্ফীতির পরিমাপ নিয়ে তোমাদের সাথে কথা বলছি। মুদ্রাস্ফীতির পরিমাপ করতে গিয়ে বিভিন্ন পরিসংখ্যানবিদরা, গণিতবিদরা বিভিন্ন ধরনের পরিমাপ উপস্থাপন করেছেন। অধ্যাপক লেসপিয়ার, ফিশার, বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্ন রকম মুদ্রাস্ফীতি পরিমাপ করেছেন। তার মধ্য থেকে আজকে আমরা তিনটি পরিমাপ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। একটি ভোক্তার দাম সূচক, যাকে ইংরেজিতে আমরা বলি কনজিউমার প্রাইস ইন্ডেক্স। একটি পরিমাপ উৎপাদকের দাম সূচক, যাকে আমরা ইংরেজিতে বলছি প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। আরেকটি পরিমাপ উৎপাদনের অবমূল্যায়ন সূচক বা জিএনপি ডিফ্লেটর। এই তিনটি পরিমাপ আমরা পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করব। আমরা লক্ষ্য করি পরীক্ষাতেও এই তিনটি পরিমাপ থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন আসে। আমরা পরিমাপ করে মুদ্রাস্ফীতি পরিমাণ বের করতে পারি। আজকের ক্লাসে আমরা শুরুতেই ভোক্তার দাম সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটি পরিমাপ করব। ভোক্তার দাম সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স পরিমাপ করতে গেলে আমরা একটি সূত্র ব্যবহার করব। সেই সূত্রটি হচ্ছে, দেখো, সিপিআই সমান হচ্ছে সামেশন অফ পি নেট কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট ইন্টু 100। এখানে আমরা পিএন দিয়ে আমরা কি বোঝাচ্ছি? আমরা জানি মুদ্রাস্ফীতি হচ্ছে দাম বৃদ্ধির পরিমাণ। বিগত একটি বছরের তুলনায় চলতি বছরে কি পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে তাই আমরা বের করব এই মুদ্রাস্ফীতির মাধ্যমে। এখানে পিএন দিয়ে বোঝাচ্ছি আমরা বর্তমান বছরের দাম কত। পি নট দিয়ে আমরা বোঝাচ্ছি যে ভিত্তি বছর, অর্থাৎ যে বছরটির সাথে আমরা দামটা তুলনা করছি ঠিক গত বছরে তার দাম কত ছিল। কিউ নট দিয়ে আমরা বোঝাচ্ছি ভিত্তি বছরের পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ দ্রব্য আমরা সেবা ক্রয় করি। তাহলে আমরা সরাসরি একটি উদাহরণে চলে যাই, যে উদাহরণটি থেকে আমরা সহজেই মুদ্রাস্ফীতিটি পরিমাপ করতে পারব। আমরা তোমাদের সামনে একটি তালিকা তুলে ধরেছি। এই তালিকাতে 4টি দ্রব্য ভোগের কথা বলা হচ্ছে। দ্রব্য 4টি হচ্ছে কমলা, আপেল, পেয়ারা, লিচু। 4টি দ্রব্য। কমলার পরিমাণ 12টি, আপেলের পরিমাণ 10টি, পেয়ারার পরিমাণ 20টি, লিচুর পরিমাণ 15টি। আমরা দেখছি 18 সালে কমলার দাম ছিল 20 টাকা এবং 19 সালে কমলার দাম বেড়ে 25 টাকা হয়েছে। আপেলের দাম 18 সালে ছিল 15 টাকা এবং 19 সালে সেটি 17 টাকা হয়েছে। পেয়ারার দাম 18 সালে ছিল 4 টাকা, কিন্তু 19 সালে তা বেড়ে 6 টাকা হয়েছে। লিচুর দাম 18 সালে ছিল 2 টাকা এবং 19 সালে তা বেড়ে 4 টাকা হয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে কোন দ্রব্যের দাম বেশি বৃদ্ধি পেয়েছে, আবার কোন দ্রব্যের দাম কত কম বৃদ্ধি পেয়েছে। তাহলে গড়ে কতটুকু বৃদ্ধি পেয়েছে তাই আমরা পরিমাপ করব। আমরা পরিমাপ করার জন্য যে পদ্ধতিটি ব্যবহার করব সেই পদ্ধতিটির নাম হচ্ছে সিপিআই, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাহলে আমরা আগে যে সূত্রটি আমরা দেখেছিলাম সেই সূত্রটি আবার নিয়ে আমরা সিপিআই সমান সামেশন অফ পিএন কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট। তাহলে আমাদেরকে পরিমাণটাকে আমরা কিউ নট বলছি, দামটাকে পি নট বলছি, ভিত্তি বছরের দাম, এবং বর্তমান বছরের দামকে পিএন বলছি। তাহলে এখান থেকে আমরা
এই উপরের তালিকাটিকে আর একটু সম্প্রসারিত করে নিই আমরা এই হিসাবটি করার জন্য। তোমরা লক্ষ্য করো যে উপরের তালিকাটি হুবহু আমরা নিচে নিয়ে আসছি, তবে 18 সালে অতিরিক্ত একটি ঘর রেখেছি এবং 19 সালে অতিরিক্ত আরেকটি ঘর রেখেছি। সেখানে আমরা আমাদের সূত্র অনুযায়ী আমাদের যে দুটি জিনিস বের করতে হবে পি নট কিউ নট এবং বের করতে হবে পি এন কিউ নট। তাহলে আমরা প্রথমেই 18 সালে আমরা পি নট কিউ নট বের করি। পি নট বিউ নট বের করতে গেলে কি করতে হবে? পি নটের সাথে কিউ নটের গুণ করতে হবে। তাহলে আমরা শুধু কমলার ক্ষেত্রে যদি আমরা বলি, কমলার ক্ষেত্রে পি নটের মান হচ্ছে 20, কিউ নটের মান হচ্ছে 12। এই দুটি গুণ করে এই পরবর্তী ঘরে বসাবো। আপেলের ক্ষেত্রে 10-এর সাথে 15 গুণ করে বসাবো। পেয়ারার ক্ষেত্রে 20-এর সাথে 4 গুণ করে আমরা বসাবো এবং লিচুর ক্ষেত্রে 15-এর সাথে 2 গুণ করে আমরা পরেরটিতে বসাবো। তাহলে আমরা দেখি গুণটি গুণ করলে কি দাঁড়ায়। তাহলে 12-এর সাথে 20-এর গুণ করলে 240, আপেলের ক্ষেত্রে 10-এর সাথে 15 গুণ করলে 150, পেয়ারার ক্ষেত্রে 20-এর সাথে 4 গুণ করলে 80, লিচুর ক্ষেত্রে 15-এর সাথে 2 গুণ করলে 30। এই টোটালটি যদি আমরা যোগ করি তাহলে যে মানটি কি দাঁড়াবে সেটি হচ্ছে সামেশন অফ পি নট কিউ নট। তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো যে আমাদের সূত্র অনুযায়ী আমাদেরকে বের করতে হবে পি নট কিউ নট। পি নট কিউ নট বের করতে গিয়ে পি নটের মানগুলোকে কিউ নট দিয়ে আমরা গুণ করলাম এবং যেহেতু এখানে সামেশন চিহ্নটি হচ্ছে সমষ্টি, যোগফল, তাহলে এই টোটালটা যোগ করলে আমাদের যোগফল হচ্ছে 500। তাহলে সামেশন অফ পি নট কিউ নট হচ্ছে 500। একইভাবে আমরা কি করি, পি এন কিউ নট এটি আমরা বের করার চেষ্টা করি। তাহলে কি করব, আমরা পি এন এর সাথে কিউ নটের মানগুলোকে গুণ দিব। তাহলে কমলার ক্ষেত্রে পি এন এর মান কত? 25 এবং কিউ নটের মান কত? 12। এই দুটিকে গুণ দিলে তাহলে দাঁড়াবে পি নট পি এন কিউ নট। তাহলে আবার দেখো পি এন এর সাথে কিউ নটের গুণ করব। তাহলে আমরা 12-এর সাথে 25 গুণ করব, 10-এর সাথে 17 গুণ করব, 20-এর সাথে 6-এর গুণ করব এবং 15-এর সাথে 4-এর গুণ করব। তাহলে আমরা গুণফলটি একটু দেখে নিই, গুণ করলে কত দাঁড়ায়। 12-এর সাথে 25 গুণ করলে 300, 10-এর সাথে 17 গুণ করলে 170, 20-এর সাথে 6 গুণ করলে 120 এবং 15-এর সাথে 4 গুণ করলে 60। এবার এই টোটালটাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল দাঁড়ালো কত? 650। তাহলে আমরা একটু আবার খেয়াল করি, পুরো তালিকাটি খেয়াল করি। আমাদের যদি প্রশ্নপত্রে এরকম একটি তালিকা দেয়া থাকে যেখানে 4টি দ্রব্য রয়েছে, যার পরিমাণ দেয়া রয়েছে, 18 সালে তার দাম দেয়া আছে, 19 সালে তার দাম দেয়া আছে, অর্থাৎ 18 সাল থেকে 19 সালে দাম বৃদ্ধি পেয়েছে। এখানে 4টি দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাস্তবে এমনটি হতে পারে কোনো দ্রব্যের দাম কমেও যেতে পারে, কোনো দ্রব্যের দাম স্থির থাকতে পারে। তাহলে এই 4টি দ্রব্যের মধ্যে কোনোটার দাম বেশি বৃদ্ধি পেয়েছে, কোনোটা কম বৃদ্ধি পেয়েছে। আমরা বের করব গড়ে কত বৃদ্ধি পেয়েছে। এই গড়ে কত বৃদ্ধি পেয়েছে সেটাকে বলা হচ্ছে কি সিপিআই বা ভোক্তার দাম সূচক। সেটি বের করতে গিয়ে আমরা এই সূত্রটি ব্যবহার করব। আমাদের সূত্রটি একটু মুখস্থ করে নিতে হবে। সিপিআই সমান সমান সামেশন অফ পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট ইন্টু 100। এই সূত্রটি প্রয়োগ করে তাহলে আমরা এই মানগুলোটাকে বের করার চেষ্টা করব। তাহলে আমরা উপরেরটা পেয়ে গেছি, পি এন কিউ নটের মান হচ্ছে 650, পি নট কিউ নটের মান হচ্ছে 500। এই দুটি মান আমরা সূত্রে প্রয়োগ করি। তাহলে পরবর্তীতে আমরা আবারও সূত্রটি আবার নিলাম। সূত্রটির লব হচ্ছে 650, হর হচ্ছে 500। এবার এটা ক্যালকুলেশন করলে 130। এই 130-এর মান হচ্ছে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখান থেকে আমরা দেখতে পাই যে 100 টাকায় যে পণ্যটা ছিল গত বছর তার মূল্য বৃদ্ধি পেয়ে 130 টাকা হয়েছে। তাহলে মুদ্রাস্ফীতি কত হবে? 100 টাকার পণ্যটি যদি গড়ে 130 টাকা হয়ে থাকে তাহলে মুদ্রাস্ফীতি হবে 30, অর্থাৎ 30%। এভাবে আমরা সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রয়োগ করে আমরা মুদ্রাস্ফীতি পরিমাপ করতে পারি। এটি মুদ্রাস্ফীতি পরিমাপের একটি পদ্ধতি। আমরা এবার দ্বিতীয় পদ্ধতিটি মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য উৎপাদকের দাম সূচক। উৎপাদকের দাম সূচক এই পদ্ধতিটিতে যাব। এই উৎপাদকের দাম সূচকের সূত্রটিকে কেমন, সিপিআই সূত্রের সাথে পিপিআই সূত্রের কাছাকাছি মিল রয়েছে। সিপিআই সূত্রের উপরে ছিল পি এন কিউ নট, নিচে ছিল পি নট কিউ নট। এখানে একটি বর্ণের পরিবর্তন হয়েছে, এখানে পি এন কিউ এন।
আমরা একটু দেখে নেই পিএন এবং কিউএন দিয়ে কি বোঝাচ্ছে। আমরা আগেই দেখেছিলাম পিএন মানে বর্তমান বছরের দাম, কিউএন হচ্ছে বর্তমান বছরের পরিমাণ। তাহলে পূর্বের সূত্রটি প্রয়োগ করার সময় আমরা দেখতে পাই যে ওখানে দামের পরিবর্তন হয়েছিল কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন হয়নি। এখানে আমরা দেখতে পাই দামটিও পরিবর্তন হয়েছে, পরিমাণটিও পরিবর্তন হয়েছে। তাহলে আমরা সূত্রটি একটু বুঝে নিলাম। পিএন বর্তমান বছরের দাম, কিউএন বর্তমান বছরের পরিমাণ। পি নট বৃত্তি বছরের দাম, কিউ নট বৃত্তি বছরের পরিমাণ। এই সূত্রটি প্রয়োগ করে আমরা কখন আমরা ভোক্তার মূল্য সূচকটিকে বের করব। এখন আমরা আরেকটি তালিকা নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি পণ্য, চাল, আটা এবং ময়দা। 18 সালে দাম কত ছিল এবং পরিমাণ কত, 19 সালে দাম কত, পরিমাণ কত, অর্থাৎ 4টি কলাম। প্রথম কলামে আছে 18 সালের পরিমাণ, দ্বিতীয় কলামে 18 সালের দাম, তৃতীয় কলামে আসছে 19 সালের পরিমাণ এবং পরবর্তী লাস্ট কলামে আসছে 19 সালের দাম। এই তালিকা থেকে আমরা পিপিআই এর সাহায্যে আমরা মুদ্রাস্ফীতি পরিমাপ করব। তাহলে আমরা একটু দেখে নিই পিপিআই সূত্রটি আবার। উপরে আমরা লক্ষ্য করছি পিএন কিউএন দুটির গুণ, নিচে আমরা লক্ষ্য করছি পি নট কিউ নট দুটির গুণ, গুণ করে যোগফল ইন্টু 100। তাহলে এই তালিকাটিকে আবার একটু নিচে সংক্ষিপ্ত আকারে লিখি। তালিকাটি আবার নিলাম, যেখানে আমরা 18 সালের দাম ও পরিমাণ এবং 19 সালের দাম ও পরিমাণ তালিকাটিকে ছোট করে নিয়ে আসছি। এবার আমরা যদি পি নট কিউ নট বের করতে চাই, অর্থাৎ 18 সালের দাম এবং পরিমাণের গুণফল। 18 সালের দাম, চালের ক্ষেত্রে দাম ছিল 28, পরিমাণ ছিল 10। আটার ক্ষেত্রে দাম হচ্ছে 30, পরিমাণ হচ্ছে 12। ময়দার ক্ষেত্রে দাম হচ্ছে 40, পরিমাণ হচ্ছে 8। এই দুটি কলামকে আমরা গুণ করব। এই দুটি কলামকে গুণ করলে আমরা যে নতুন কলামটি পেলাম, 10কে 28 দিয়ে গুণ করলে 280, 12কে 30 দিয়ে গুণ করলে 360, 8কে 40 দিয়ে গুণ করলে 332। এই তিনটির যোগফল হচ্ছে 960। অর্থাৎ পি নট এবং কিউ নটের গুণফল হচ্ছে পি নট কিউ নট এবং তার যোগফলটাই হচ্ছে সামেশন অফ পি নট কিউ নট। তাহলে আমাদের সামেশন অফ পি নট কিউ নটের পরিমাণ দাঁড়ালো 960। এবার আমরা দেখব পিএন কিউএন কত। 19 সালের দাম হচ্ছে পিএন এবং 19 সালের পরিমাণ হচ্ছে কিউএন। তাহলে 19 সালের দাম এবং পরিমাণ দুটি গুণ করলে আমরা পিএন কিউএন পেয়ে যাব। তাহলে আমরা একটু বের করে দেখি যে পিএন কিউএন এর মানটি কত। 19 সালের পিএন কিউএন চালের ক্ষেত্রে 12 ইন্টু 30 360, আটার ক্ষেত্রে 15 ইন্টু 32 480, ময়দার ক্ষেত্রে 10 ইন্টু 45 450। এই তিনটি সংখ্যা যোগ করলে দাঁড়ায় 1290। তাহলে আমরা দেখতে পাই সামেশন অফ পিএন কিউএন সমান সমান হচ্ছে 1290। তাহলে আমরা দুটি মান পেয়ে গেলাম। পিএন কিউএন এর মান হচ্ছে 1290, পি নট কিউ নটের মান হচ্ছে 960। এবার এই সূত্রটিতে আমরা এই দুটি মান প্রয়োগ করি, প্রয়োগ করে দেখা যাচ্ছে। আবার আমরা সূত্রটি নিলাম, এখানে লব হর নিলাম 1290 এবং 960 ইন্টু 100, গুণ করলে আমাদের যে মানটি দাঁড়ায় 134.38। তার মানে যে 100 টাকায় যে পণ্যটি 18 সালে কেনা যেত, সেই পণ্যগুলো কিনতে 19 সালে আমাদের কত লাগে, ও 134.38। তাহলে 18 সালের তুলনায় 19 সালের দাম বৃদ্ধি পেয়েছে 34.38%। তাহলে আমরা বলতে পারি মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ 34.38%। এই ছিল আমাদের পিপিআই। এর পরবর্তী পরিমাপ আমরা জিএনপি ডিফ্লেটর, অর্থাৎ জিএনপি ডিফ্লেটরটা বের করতে গেলে আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটা হচ্ছে আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি। আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে কি জিএনপি ডিফ্লেটর। আমরা প্রথম পত্রের 9ম চ্যাপ্টারে আমরা আর্থিক জিএনপি কি এবং প্রকৃত জিএনপি কি সেটা আমরা পড়েছি। তোমরা জানো যে জিএনপি পুরো মিনিং হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপির পুরো মিনিং হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আমরা জাতীয় উৎপাদন করার সময়, পরিমাপ করার সময় আমরা কখনো ভিত্তি বছরের দাম দিয়ে যদি জাতীয় আয় পরিমাপ করি, যে বর্তমান বছরের পরিমাণ এবং ভিত্তি বছরের দামের সাথে যখন জাতীয় আয় পরিমাপ করি তখন সেটাকে বলা হয় প্রকৃত জিএনপি। আর বর্তমান বছরের দাম এবং বর্তমান বছরের পরিমাণ নিয়ে যদি আমরা
জাতীয় আয় পরিমাপ করি তখন সেটাকে বলি কি আর্থিক জিএনপি। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিই যে কোনো দেশে বৃত্তি বছরের সাপেক্ষে বর্তমান বছরের আর্থিক জিএনপির পরিমাণ হচ্ছে ১,০০০ টাকা এবং প্রকৃত জিএনপি ৮০০ টাকা। এরকম যদি হয় যে আর্থিক জিএনপি হলো ১,০০০ টাকা এবং প্রকৃত জিএনপি ৮০০ টাকা, এমনটা হলে জিএনপি ডিফ্লেটর কত হবে? সূত্রটা আবার আমরা লিখলাম, আর্থিক জিএনপির পরিমাণ ১,০০০ এবং প্রকৃত জিএনপির পরিমাণ ৮০০, ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে পরিমাণ দাঁড়াবে ১২৫। অর্থাৎ ১০০ টাকার পণ্যটা আমাদের কত টাকা বৃদ্ধি পেয়েছে? ১০০ টাকার মধ্যে ২৫ টাকা, তাহলে মুদ্রাস্ফীতি হবে কত? ২৫%। তাহলে এভাবে আমরা ৩টি পদ্ধতি প্রয়োগ করে, একটি পদ্ধতি হচ্ছে সিপিআই, একটি পদ্ধতি হচ্ছে পিপিআই, একটি পদ্ধতি হচ্ছে জিএনপি ডিফ্লেটর, এই ৩টি পদ্ধতি পরিমাপ করে আমরা মুদ্রাস্ফীতি পরিমাপ করতে পারি। আমার মনে হয় যে তোমরা যদি ভিডিওটা একটু বারবার দেখো তাহলে হিসাবগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যদি তারপরেও কোনো সমস্যা হয় তাহলে তোমরা মেসেঞ্জারে মেসেজ করবে, আমরা সেটির উত্তর দিয়ে দিব। তাহলে আমাদের এই আজকের ক্লাসের একটি অংশ ছিল যে মুদ্রাস্ফীতির পরিমাপ, সেটি আমরা এখানে শেষ করছি। আমরা 3টি পরিমাপ শিখলাম, একটি হচ্ছে সিপিআই, একটি পিপিআই আর একটি হচ্ছে জিএনপি ডিফ্লেটর। এবার আমরা একটু দেখব মুদ্রাস্ফীতির প্রভাব। একটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হলে কি প্রভাব পড়ে, কারা ক্ষতিগ্রস্ত হয়, কারা উপকৃত হয়। আমরা মুদ্রাস্ফীতিকে সবসময় খারাপ বলি না। আমরা গত ক্লাসে বলেছিলাম যে মৃদু মুদ্রাস্ফীতি অর্থাৎ অল্প অল্প মুদ্রাস্ফীতি একটি দেশের উৎপাদন বৃদ্ধিতে, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক, কিন্তু উল্লম্ফন মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য ক্ষতিকর। আজকে আমরা দেখব যে মুদ্রাস্ফীতি কোন শ্রেণীর মানুষদের উপরে কিভাবে প্রভাবিত হয়। আমরা আবার একটু মনে করে নিই, মুদ্রাস্ফীতি হচ্ছে দ্রব্যের দাম বেড়ে যাওয়া। যদি দ্রব্যের দাম বেড়ে যায় তখনই আমরা বলি তখন ইকোনমিতে মুদ্রাস্ফীতি হয়েছে। আজকে তোমরা লক্ষ্য জাতীয় সংসদে তোমরা বাজেট উপস্থাপন দেখবে, সেখানে বাংলাদেশে আগামী অর্থ বছরের মুদ্রাস্ফীতি প্রত্যাশা করা হচ্ছে ৫.৪%। অর্থাৎ এই বছরের তুলনায় আগামী বছর একটি বাংলাদেশের দ্রব্যমূল্য গড়ে ৫.৪% বৃদ্ধি পাবে, এটি প্রত্যাশা করা হচ্ছে। তা মুদ্রাস্ফীতি যদি ঘটে, দ্রব্যের দাম যদি বেড়ে যায়, তাহলে আমরা কি দেখতে পাই? উৎপাদনের উপরে কেমন প্রভাব পড়ে। আমরা আগেই বলছি যে পণ্যটার দাম বাড়বে সেই পণ্যের উৎপাদক তিনি অধিক পরিমাণে উৎপাদন করতে তিনি উৎসাহিত হবেন, তার মানে উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা প্রথমেই যদি বলি যে উৎপাদনের উপরে মুদ্রাস্ফীতির কেমন প্রভাব, উৎপাদন বৃদ্ধি পায়, এটি ভালো। কর্মসংস্থানের উপরে মুদ্রাস্ফীতির কেমন প্রভাব পড়ে? যখনই কোনো দেশের দ্রব্যের দাম বাড়ে, উৎপাদকরা বেশি বেশি পণ্য উৎপাদন করতে চান, তখন দেখা যায় যে ওই দেশের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাহলে দাম বৃদ্ধি পেলে বা মুদ্রাস্ফীতি হলে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়। তাহলে আমরা একটি দেখলাম যে উৎপাদন বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়। চাকুরিজীবী যারা, চাকুরিজীবীদের আচ্ছা বানানটা একটা, চাকুরিজীবীদের ক্ষেত্রে কি হবে, মুদ্রাস্ফীতি হলে কি হবে? তারা সীমিত আয়ে কাজ করে, যখনই বাজারে দ্রব্যের দাম বেড়ে যায় তখন তারা পূর্বের তুলনায় কম দ্রব্য কিনতে পারে, ফলে তাদের জীবন ধারণ করতে কষ্ট হয়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা মানে লাভবান হয় না। শ্রমিক শ্রেণীর কথা যদি চিন্তা করি, যারা নির্দিষ্ট মজুরিতে কাজ করে, যখনই দ্রব্যের দাম বাড়বে তখন তাদের জীবন মানে সংসার চালাতে তাদের কষ্ট হয়, তারা পূর্ব থেকে কম দ্রব্য কিনতে পারে, তাদের জন্য কষ্ট হয়। কৃষক শ্রেণী যারা, যারা কৃষিকাজে নিয়োজিত, তাদের কৃষি পণ্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে তারা উপকৃত হয়। আমরা আরো দেখি বিনিয়োগকারী যারা উৎপাদনে বিনিয়োগ করে, উদ্যোক্তা শ্রেণী, যখন কোনো পণ্যের দাম বৃদ্ধি পায় তখন তারা লাভবান হয়, তারা পূর্বের থেকে অধিক লাভ করে, তাহলে বিনিয়োগকারী লাভবান হচ্ছে। করদাতা যিনি কর দিয়ে থাকেন, যেমন ধরো একজন কৃষকের জন্য ২,০০০ টাকা কর ধার্য করা হলো, যদি ধানের মূল্য যদি ৪০০ টাকা হয়, তাকে ৫ মণ ধান বিক্রি করে তাকে করটা পরিশোধ করতে হয়। কিন্তু ধানের দাম যদি ৫০০ টাকা হয়ে যায় তাহলে সে ৪ মণ ধান বিক্রি করেই সে কর পরিশোধ করতে পারে। তাহলে করদাতা তার কম পণ্য বিক্রি করে সে কর পরিশোধ করতে পারে, এই জন্য করদাতা লাভবান হয় মুদ্রাস্ফীতি হলে। মুদ্রাস্ফীতি হলে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা কি হয়? এখানে দুটি পক্ষ, ঋণদাতা যিনি ঋণ দেন, মনে করো একজন ব্যক্তি আমার কাছ থেকে ১০০ টাকা ঋণ নিল,
নিয়ে সে বাজারে আপেল কিনতে গেল। তখন আপেলের দাম ছিল 20 টাকা। সে 100 টাকা দিয়ে 5টা আপেল কিনে খেলো। সে কিছুদিন পরে আমাকে 100 টাকা ফেরত দিল। তখন আমি বাজারে গেলাম আপেল কিনতে, তখন আপেলের দাম হচ্ছে 25 টাকা। আমি আপেল কিনতে পারলাম কয়টা? 4টা। তাহলে যে ভদ্রলোক আমার কাছ থেকে ঋণ নিল, সে 100 টাকা নিয়ে সে 5টা আপেল কিনতে পেল, খেতে পারল। কিন্তু ঋণ পরিশোধ করার পরে আমি কিন্তু 4টি আপেল খেতে পারলাম। তো আর অর্থ হচ্ছে যে দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায়, যিনি ঋণ দাতা তিনি ক্ষতিগ্রস্ত হন, আর যিনি ঋণ গ্রহীতা তিনি লাভবান হন। আমরা ক্রেতা এবং বিক্রেতা দুটি শ্রেণীর মানসিকতা দেখি। যিনি ক্রেতা ক্রয় করেন তিনি দাম বৃদ্ধি পাওয়ার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হন। বিক্রেতা তার পণ্য কেনার পরে যদি পণ্যের দাম বাড়ে তিনি লাভবান হন। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বিদেশ থেকে যারা আমাদের দেশে পণ্য কিনতে আসে, তারা এসে যদি দেখে যে আমাদের দেশের পণ্যের দাম বেড়ে গেছে, তাহলে তারা আমাদের কাছ থেকে কম পণ্য কিনবে। তার মানে আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, রপ্তানি কমে যাবে। আবার আমরা অনেকেই দেশি পণ্য কিনতাম, কিন্তু দাম বেড়ে যাওয়ার কারণে আমরা তখন বিদেশি পণ্যের উপরে নির্ভর করব, তখন আমদানিটা বেড়ে যাবে। তাহলে এভাবে আমরা লক্ষ্য করি যে মুদ্রাস্ফীতির কারণে আমাদের অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়ে। তাহলে মুদ্রাস্ফীতি শুধু এক শ্রেণীর, ভালো বলবো না খারাপ বলবো না, কখনোই কোনো কোনো মানুষের ক্ষেত্রে, কোনো কোনো পেশাজীবীর ক্ষেত্রে মুদ্রাস্ফীতি উপকারী, আর আবার কোনো কোনো পেশার ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ক্ষতির সম্মুখীন হয়। তাহলে এভাবে আমরা দেখতে পারি যে মুদ্রাস্ফীতি হলে এটির মিশ্র প্রভাব পড়ে। তবে অর্থনীতিবিদরা সাধারণত যেটি বলে থাকেন যে মৃদু মুদ্রাস্ফীতি বা অল্প অল্প মুদ্রাস্ফীতি একটি দেশের উন্নয়নের জন্য সহায়ক, কিন্তু উলম্ফন মুদ্রাস্ফীতি যেটি বেশি লাফিয়ে লাফিয়ে বাড়ে, সেটি একটি অর্থনীতির জন্য কি ক্ষতিকর। এবার আমরা সর্বশেষ আজকের আলোচনা মুদ্রাস্ফীতির প্রতিকার। আমরা কিভাবে মুদ্রাস্ফীতি প্রতিকার করব। মুদ্রাস্ফীতি প্রতিকারের জন্য আমাদের 3টি উপায়। একটি হচ্ছে আর্থিক নীতি। আর্থিক নীতি মানে অর্থ সংক্রান্ত নীতি। যে আমরা জানি যে বাংলাদেশ সরকারের হাতে একটি বড় অস্ত্র হচ্ছে তার আর্থিক নীতি। তিনি এই দেশের অর্থের পরিমাণ বাড়াতে কমাতে পারেন, তিনি ঋণের পরিমাণ বাড়াতে পারেন, কমাতে পারেন, বা মানুষের ক্রয় ক্ষমতার উপরে হস্তক্ষেপ করতে পারেন। এভাবে তিনি আর্থিক নীতির সাহায্যে একটি দেশের দ্রব্যের দাম নিয়ন্ত্রণের জন্য তিনি ভূমিকা রাখতে পারেন। তাহলে আর্থিক নীতির মধ্যে কি কি নীতি রয়েছে? প্রথমত হচ্ছে ব্যাংক হার পরিবর্তন। ব্যাংক হার কি, এটা আমরা প্রথম পত্রে 10ম অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তারপর আজকে একটু বলে নিচ্ছি যে আমরা লক্ষ্য করি আমাদের দেশে সাধারণত ঋণ দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংক কোনগুলো? সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এগুলো হচ্ছে আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংক, যারা জনগণকে ঋণ দিয়ে থাকে। তাদের এই ঋণের অর্থ তারা কোথা থেকে পায়? তাদের নিজস্ব পুঁজি থেকে পায়, তারা জনগণের সঞ্চয় থেকে পায়। এছাড়া তারা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। তারা যখন বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, তখন একটি নির্দিষ্ট হারে তাদেরকে সুদ দিতে হয়। এই সুদের হারটাকে বলি কি আমরা? ব্যাংক হার। এটাকে কি বলি আমরা? ব্যাংক হার। একটি উদাহরণ দিই, ধরো বাংলাদেশ ব্যাংক থেকে আজকে সোনালী ব্যাংক 5% হারে ঋণ নিয়ে জনগণকে 15% হারে ঋণ দিচ্ছে, ফলে তারা 10% লাভ করছে। তাহলে এই 5% হারে তারা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এটাকে বলছি আমরা ব্যাংক হার। এবং তারা জনগণকে 15% হারে ঋণ দিচ্ছে, সেটাকে বলছি কি আমরা? সুদের হার। তাহলে ফলে 5% হারে টাকা এনে 15% হারে ঋণ দিচ্ছে, তারা 10% লাভবান হচ্ছে। বাংলাদেশ সরকার এই ব্যাংক হার যদি 5% থেকে 6% বাড়িয়ে দেয়, তাহলে সোনালী ব্যাংকের পূর্বের চাইতে লাভ কমে যাবে। ফলে তারা পূর্বে যে পরিমাণ ঋণ বিতরণ করত, সেই ঋণ বিতরণের পরিমাণটা কমিয়ে দেবে। এভাবে তারা ব্যাংক হারটাকে বাড়িয়ে মানে দেশে অর্থের যোগানটাকে কমাতে পারে, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটি পদ্ধতি হচ্ছে ব্যাংক হার পরিবর্তন। দ্বিতীয়টা হচ্ছে রিজার্ভ হার পরিবর্তন। তোমরা জানো যে যে কোনো বাণিজ্যিক ব্যাংকের এই দেশে ব্যাংক স্থাপন করতে গেলে তার মূলধনের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হয়। এখন বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে ব্যাংকগুলো জনগণকে বেশি ঋণ দিচ্ছে, তাদের ঋণের পরিমাণ কমিয়ে ফেলতে হবে, তখন তারা কি করতে পারে? এই রিজার্ভের হারটা বাড়িয়ে ফেলতে পারে। আমাদের একটি উদাহরণ দিই,
আজকে মনে করো একটি ব্যাংকের মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা, তাহলে তার মূলধনের 15% তাকে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। তাহলে 15 কোটি টাকা সে জমা রাখলো, তার হাতে 85 কোটি টাকা থাকলো, সে 85 কোটি টাকা জনগণকে ঋণ দিতে পারে। কিন্তু বাংলাদেশ ব্যাংক দেখলো যে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ বেশি, তখন সে আদেশ জারি করলো যে এখন থেকে 15% না 20% রিজার্ভ রাখতে হবে। তাহলে ওই ব্যাংকে 20% জমা রাখলে তাহলে আর থাকবে ৮০ কোটি টাকা, তাহলে সে ৮০ কোটি টাকা ঋণ দিতে পারবে। এভাবে ঋণের পরিমাণ কমিয়ে সে কি করতে পারে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। আমরা আরেকটি পদ্ধতির কথা বলি, সেটা হচ্ছে খোলা বাজারে ঋণপত্র বিক্রি। ঋণপত্রটা কি? আচ্ছা, আমরা একটা সহজ ঋণপত্রের কথা বলি, যেমন ধরো প্রাইজ বন্ড, এটা আমরা সবাই চিনি, এটি একটি সরকারি ঋণপত্র। বাংলাদেশ সরকার জনগণকে এই প্রাইজ বন্ড কেনার জন্য উৎসাহিত করছে, এবং এটি শর্ত হচ্ছে যে তুমি ১০০ টাকার একটি প্রাইজ বন্ড কিনলে যে কোনো সময় তুমি ১০০ টাকায় সেটি বিক্রি করতে পারবে। তাহলে তোমার ১০০ টাকার একটি নোট রাখা এবং ১০০ টাকার প্রাইজ বন্ড রাখা তোমার জন্য একই কথা। তা এর অতিরিক্ত তোমাকে বলা হচ্ছে যে এই বন্ডে ৩ মাস পর পর একটি লটারি হবে। লটারিতে তোমার নাম যদি ভেসে যায়, উঠে পড়ে, তাহলে তুমি পুরস্কার পাবে। এখানে ২.৫ লক্ষ টাকা, ১০,০০০ থেকে ২.৫ লক্ষ টাকা, ৫ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার নির্ধারণ করা আছে। তাহলে আমরা কি করতে পারি, আমি ১০০ টাকার একটি নোট না রেখে ১০০ টাকার একটা প্রাইজ বন্ড কিনে রাখতে পারি। তাহলে ইকোনমিতে সেটা কি প্রভাব পড়বে? আমার যদি ১০০ টাকার একটি নোট আমার পকেটে এখন থাকে, আমার সামনে যদি একটা আইসক্রিমওয়ালা আসে এবং সে যদি আইসক্রিম কেনার জন্য আমাকে অফার করে, তাহলে আমি চট করে ১০০ টাকার নোট দিয়ে আইসক্রিমটি কিনে খেতে পারবো। কিন্তু আমি ১০০ টাকার একটি নোট না রেখে আমি যদি ১০০ টাকার একটি প্রাইজ বন্ড রেখে দিই, তাহলে দেখা যাবে যে আইসক্রিমওয়ালা আসলো, সে তার ঝনঝনিতে টুনটুন করে বাড়ি দিল, আমার জিহ্বা লালা চলে আসলো, কিন্তু আমার কাছে নগদ টাকা না থাকার কারণে আমরা কিন্তু আইসক্রিম কিনতে পারলাম না। এর অর্থ হচ্ছে সরকার আমাকে ১০০ টাকার সমান পরিমাণ অর্থ আমার কাছে আছে, কিন্তু আবার ক্রয় ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। এই পদ্ধতিটার নাম হচ্ছে খোলা বাজারে ঋণপত্র বিক্রি। সরকার খোলা বাজারে ঋণপত্র বিক্রি করে মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। আর একটি পদ্ধতি হচ্ছে ঋণের রেশনিং। আচ্ছা, রেশন কারা পায়? আমাদের দেশে কিছু সরকারি কর্মকর্তা আছে, সেনাবাহিনীতে যারা চাকরি করে, পুলিশে যারা চাকরি করে, তারা রেশন পায়। মানে রেশনটা তাহলে সবাই পায় না, নির্দিষ্ট কিছু মানুষের জন্য রেশন দেয়। ঠিক তেমনি ঋণের ক্ষেত্রে সরকার একটা রেশনিং করতে পারে। সরকার আদেশ জারি করতে পারে এখন থেকে কেবলমাত্র শিল্প উদ্যোক্তারা ঋণ পাবে, বাকিরা ঋণ পাবে না, ঋণের পরিমাণ কমে যাবে। কিংবা বলতে পারে যে এখন থেকে শুধুমাত্র ব্যবসায়ীরা ঋণ পাবে, বাকিরা ঋণ পাবে না। এরকমভাবে নির্দিষ্ট ঋণের রেশনিং করে সরকার ঋণের পরিমাণটা কমিয়ে দিতে পারে। বন্ধকি ঋণের অনুপাত পরিবর্তন। আমরা লক্ষ্য করি যখনই আমরা ব্যাংক থেকে কোনো ঋণ নিতে চাই, তার জামানত দিতে হয়। আমি যদি ১ লক্ষ টাকার জমি ব্যাংকে বন্ধক রাখি, জামানত দিই, তাহলে আমাকে সরকার, ব্যাংক ১ লক্ষ টাকা না, তার একটা অংশ ৫০%, অর্থাৎ ৫০,০০০ টাকা ঋণ দিবে। এই যে কত পার্সেন্ট ঋণ দিবে সেটা হচ্ছে কি ঋণের অনুপাত। কখনো ব্যাংক বলে যে ৫০% ঋণ দিব, কখনো বলে ৬০% ঋণ দিব, কখনো বলে ৪০% ঋণ দিব। এখন বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে দেশে ঋণের পরিমাণ কমানো দরকার, তাহলে সে এই অনুপাতটা কমিয়ে দিবে। যেমন গত বছর ছিল যে ১ লক্ষ টাকার জমি যদি কেউ জমা রাখে সে ৫০,০০০ টাকা ঋণ পাবে, কিন্তু এবার বলে দিল যে ৪০% ঋণ পাবে। তার মানে আমি তাহলে ৪০,০০০ টাকার বেশি ঋণ পাবো না। এভাবে সরকার এই বন্ধকি ঋণের অনুপাত পরিবর্তন করে ঋণের পরিমাণ কমাতে পারে। তা আমরা প্রথমেই দেখেছিলাম মুদ্রাস্ফীতির কারণের মধ্যে যে মুদ্রাস্ফীতি কেন হয়, যে অর্থের যোগান বেড়ে গেলে। তাহলে বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই এই পদ্ধতিগুলো ব্যবহার করে ঋণের পরিমাণ কমিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপ। আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের আরেকটি পদক্ষেপ দেখি, রাজস্ব নীতি। রাজস্ব নীতি বলতে আমরা সরকারের কর সংক্রান্ত নীতিটাকেই বুঝি। এখানে সরকার তার ব্যয় হ্রাস করে দিতে পারে। আমরা জানি যে সরকার যত বেশি ব্যয় করবে সেই ব্যয়টা জনগণের হাতে চলে আসে, অর্থ চলে আসে। সরকার যদি স্টুডেন্টদের উপবৃত্তি দেয়, তাহলে টাকাটা স্টুডেন্টদের হাতে চলে আসে। সরকার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিবে, তত টাকার অর্থ জনগণের হাতে চলে আসে। এবং জনগণের হাতে অর্থ বেশি আসার কারণে বাজারে দ্রব্যের দাম বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়।
তাহলে সরকারি ব্যয় হ্রাস করে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। সরকার ঋণ গ্রহণ করতে পারে। ব্যাংক থেকে সরকার যদি ঋণ গ্রহণ করে নেয়, সরকার টাকা তুলে নেয়, তাহলে দেখা যাবে যে এই টাকাটা জনগণ আর পাচ্ছে না, ফলে ঋণের পরিমাণ কমে যাবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। সরকার বাধ্যতামূলকভাবে সঞ্চয় করতে পারে, যেমন আমাদের জনগণকে নির্দেশ দিতে পারে বাধ্যতামূলক সঞ্চয় করতে হবে। যেমন আমাদের সরকারি চাকরিজীবীদেরকে বলা হচ্ছে যে যারা কমপক্ষে 5% তাদেরকে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে হবে। যদি এই আইনটা না থাকতো তাহলে অনেকেই হয়তো টাকা পয়সা জমা রাখতো না। তাহলে এইভাবেই সরকার এই বাধ্যতামূলক সঞ্চয় করে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ কমিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। সর্বশেষ আমরা দেখব যে প্রত্যক্ষ ব্যবস্থা। প্রত্যক্ষ ব্যবস্থার মধ্যে যে সরকার সরাসরি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। যেমন একটা হচ্ছে আমরা শুরুতেই বলছিলাম যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হচ্ছে উৎপাদনের পরিমাণ হ্রাস কিংবা অর্থের যোগান বৃদ্ধি। এতক্ষণ যে দুটি পদ্ধতি আমরা আলোচনা করছিলাম, যেখানে আমরা দেখিয়েছি যে অর্থের পরিমাণটা হ্রাস করে কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। এবার সরকার সরাসরি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে আমরা জানি উৎপাদনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দ্রব্যের দামটা কমে যাবে, তখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। যে পণ্যগুলো আমরা নিজেরা উৎপাদন করি না সেগুলো বিদেশ থেকে আমদানি করে ঘাটতিটা মোকাবেলা করা যায় তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। ফটকা কারবার নিয়ন্ত্রণ। আমরা জানি আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, তাদেরকে যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। মুদ্রা অবৈধকরণ, এটি একটি পদ্ধতি। এটি এই মোদী সরকার ক্ষমতা আসার পরে ভারতে সেই পদ্ধতিটি গ্রহণ করা হয়েছিল। আমাদের দেশেও 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল। আমাদের যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে তারা সাধারণত বড় বড় নোট তারা ব্যাংকে রাখে না, বাসায় স্টক করে। সরকার তখন যদি দেশের 1000 টাকার সবচেয়ে বড় নোটটা বাতিল করে দেয়, যাদের কাছে 1000 টাকার নোটটা আছে তাহলে তারা এই নোটটাকে বাতিল করে দেওয়ার সাথে সাথেই তারা নিঃস্ব হয়ে যাবে, অর্থাৎ এই টাকাটা আর অর্থনীতিতে প্রয়োগ করতে পারবে না। এটি সরকারের একটি পদ্ধতি। সেই পদ্ধতির মাধ্যমে মুদ্রা অবৈধকরণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম আজকের আলোচনাতে আমরা শুরু থেকেই যদি একটু রিক্যাপ করে আসি, যে আমরা দেখেছি যে মুদ্রাস্ফীতি আমরা পরিমাপের জন্য আমরা কি কি পদক্ষেপ, আমরা মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য আমরা 3টি পদ্ধতির কথা বলছি। একটা হচ্ছে ভোক্তার মূল্য সূচক, উৎপাদকের মূল্য সূচক এবং জিএনপি ডিফ্লেটর। ভোক্তার মূল্য সূচকের জন্য আমরা একটি সূত্র জানি, সেই সূত্রটি আমরা মুখস্থ করে নিব এবং আমরা একটি এক্সারসাইজ দিয়েছি, এইগুলো আমরা প্রয়োগ করব এবং বাসায় তোমরা পাঠ্য বইয়ের পিছনে অনেকগুলো এক্সারসাইজ দেখবে, সেগুলো করবে। আমরা আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে এটি শুনে বারবার ভিডিওটি দেখে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। উৎপাদকের মূল্য সূচক বের করার জন্য আমরা আরেকটি সূত্র প্রয়োগ করেছি, এটির একটি উদাহরণ আমরা এখানে দিয়েছি। তোমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করলে হয়তো এটিও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। জিএনপি ডিফ্লেটর, এটি একটি সূত্র প্রয়োগ করেছি, সেই সূত্রটির মাধ্যমে তোমরা জিএনপি ডিফ্লেটর সম্পর্কেও তোমরা ধারণা করতে পারবে। তারপর আমরা মুদ্রাস্ফীতির প্রভাব, অর্থাৎ একটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কিভাবে প্রভাব বিস্তার করে, কাদের জন্য কল্যাণকর কাদের জন্য ক্ষতিকর সেই বিষয়টি আমরা একটু আলোচনা করেছি। তারপর সর্বশেষ যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় তাহলে এটি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদেশে অর্থমন্ত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। এই নিয়ন্ত্রণে রাখার জন্য অর্থমন্ত্রী 3টি পদ্ধতি গ্রহণ করতে পারে। একটি হচ্ছে আর্থিক নীতি, একটি হচ্ছে রাজস্ব নীতি, আর একটা হচ্ছে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। এভাবে বাংলাদেশ সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা। আমরা মুদ্রা অবৈধকরণ পর্যন্ত আলোচনা করছিলাম, তারপরে আমরা বলছি মজুরি নিয়ন্ত্রণ করে এবং দাম নিয়ন্ত্রণ, সরাসরি একটি পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ভূমিকা রাখতে পারে। বাজারে বিভিন্ন পণ্যের স্টিকার দিয়ে দিবে যে এর বেশি দাম, মূল্য তালিকা ঝুলিয়ে দিবে, যার মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। এই ছিল তোমাদের সাথে আজকের আলোচনা। আশা করি তোমাদের এই ক্লাসটি থেকে আমরা এই মুদ্রাস্ফীতি সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করতে পারব। তো আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করো এবং পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।